দক্ষিণ এশিয়ার রাজনীতিতে মাঝে মাঝেই একটা খুব ইন্টারেস্টিং টার্ম ব্যবহার করা হয়, গণেশ উল্টানো। এটা আসলে একটা রাজনৈতিক রূপক, যা দিয়ে বৈদেশিক হস্তক্ষেপ আর তারপরে জটিল পরিস্থিতিকে বোঝানো হয়। তো চলুন, আজ আমরা এই গণেশ উল্টানোর পেছনের গল্প আর এর বর্তমান প্রাসঙ্গিকতা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো আলোচনার একেবারে কেন্দ্রে আছে এই গণেশ উল্টানো টার্মটা। এর মানে কি? খুব সহজ করে বললে এর মানে হলো বাইরের কোনো একটা শক্তিশালী দেশ এসে অন্য একটা দেশের সরকারকে ফেলে দিল বা পরিবর্তন করে দিল। কিন্তু প্রশ্ন হলো, এই কথাটা আসলো কোথা থেকে? এর গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, একেবারে এর পৌরাণিক উৎসের দিকে। চলুন সেই গল্পটাই আগে জেনে নেওয়া যায়। পুরাণের গল্পটা অনেকটা এরকম। একবার শক্তিশালী যোদ্ধা পরশুরাম এক দেবতার সঙ্গে দেখা করতে যান, কিন্তু দরজায় পাহারায় ছিলেন গণেশ। তিনি বিশ্বস্ত প্রহরী, তাই পরশুরামকে আটকালেন। এতে পরশুরাম এত রেগে গেলেন যে তিনি তার কুঠার দিয়ে গণেশকে ক্ষমতাচ্যুত করেন। এই যে একজন শক্তিশালী সত্তা আরেকজনকে সরিয়ে দিচ্ছে, এই গল্পটাই গণেশ উল্টানো রূপকের একেবারে মূল ভিত্তি। আর এখান থেকে মূল ধারণাটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, গণেশ তো নিজেই ক্ষমতার একটা প্রতীক। তো তাকেও যদি ক্ষমতাচ্যুত করা যায়, তাহলে এর মানে দাঁড়ায় যে কোনো ক্ষমতাসীনকেই আসলে সরানো সম্ভব। আর এভাবেই এই ঘটনাটা একটা সরকারের পতনের শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। বিশ্লেষণে আরও দেখানো হচ্ছে যে এটা শুধু একটা পৌরাণিক গল্পেই সীমাবদ্ধ নেই, বরং এটা ইতিহাসের একটা নিয়মিত প্যাটার্ন। যেমন সেই প্রাচীন সিন্ধু উপত্যকায় রাজা দাহিরের পতন থেকে শুরু করে মোঘল সাম্রাজ্যের ওপর নাদের শাহের আক্রমণ, এই সবই কিন্তু একই ধারার উদাহরণ। আচ্ছা, পুরাণ আর ইতিহাস তো হলো, এবার একটু আধুনিক যুগে আসা যাক। গত শতাব্দীতে এই গণেশ উল্টানোর খেলায় একজন নতুন এবং বেশ প্রভাবশালী কুশীলব বা প্লেয়ারের আগমন হয়েছে। বলা হয়ে থাকে, গত প্রায় ১০০ বছরে বিশ্বজুড়ে যত বড় বড় সরকার পরিবর্তন হয়েছে, তার বেশিরভাগের পেছনেই আমেরিকা একটা বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে তাদের প্রভাবটা বেশ চোখে পড়ার মতো। কিন্তু এখানে গল্পে একটা দারুণ টুইস্ট আছে। দেখা যায়, এই যে বাইরে থেকে হস্তক্ষেপ করার কৌশল, এটা প্রায়ই সফল হওয়ার বদলে ব্যর্থ হয়ে যায়। কিন্তু কেন? চলুন এই অদ্ভুত ব্যাপারটা একটু খতিয়ে দেখি। এখানে একটা অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স কাজ করে। আমেরিকা যাদেরকে ক্ষমতায় বসায়, তাদের ক্ষেত্রে সাধারণত দুটো পরিণতির একটা হয়। এক, তারা হয়তো অযোগ্য প্রমাণিত হয় আর জনগণের গুস্সের মুখে পড়ে, যেমনটা হামিদ কারজাইয়ের ক্ষেত্রে দেখা গেছে। অথবা দুই, তারা যদি বেশ যোগ্য হয়ে ওঠে, তখন দেশপ্রেমের কারণে উল্টো আমেরিকার বিরুদ্ধেই চলে যায়, যেমনটা ইমরান খানের উদাহরণে দেখা যায়। এই অদ্ভুত বৈপরীত্যের কারণে শেষ ফলটা প্রায় একই দাঁড়ায়, বিশৃঙ্খলা আর অস্থিতিশীলতা। আর যে বিদেশি শক্তিটা এই কাজটা করে, তাদের জন্য পরিস্থিতিটা বেশ লজ্জাজনক হয়ে ওঠে এবং এক পর্যায়ে পিছু হটতে হয়। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি তো এর সবচেয়ে বড় উদাহরণ। আচ্ছা, এবারে পুরো ফ্রেমওয়ার্কটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ফেলে দেখা যাক, যেখানে পরিস্থিতি কিন্তু বেশ জটিল আর প্রতিনিয়তই পাল্টাচ্ছে। বিশ্লেষণে বলা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকার সাম্প্রতিক কিছু নীতি বা প্ল্যান কেবল যে ব্যর্থ হয়েছে তাই নয়, বরং সেগুলো একেবারে বুমেরাং হয়ে ফিরে এসেছে। এর ফলে তাদেরকে তাদের পুরো স্ট্র্যাটেজি বদলাতে হচ্ছে। এই ব্যর্থতার অনেকগুলো উদাহরণও সামনে আসছে। যেমন ধরুন, IMF-এর সাথে ঋণের আলোচনায় আটকে যাওয়া, ভারতের সাথে সম্পর্কে এক ধরনের নতুন উত্তেজনা তৈরি হওয়া, এমনকি কিংস পার্টির মতো কিছু রাজনৈতিক প্রজেক্টের ব্যর্থতা। মানে অর্থনীতি থেকে শুরু করে কূটনীতি, প্রায় সব ক্ষেত্রেই একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো এই একটা উক্তি থেকেই পরিষ্কার বোঝা যায়। যখন দেশের ক্ষমতার কেন্দ্র নিয়ে এমন চরম হতাশা প্রকাশ করা হয়, তখন বুঝতে হবে যে ভেতরের অবস্থা আসলেই বেশ গোলমেলে। সব মিলিয়ে বিশ্লেষণটি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন ক্ষমতার মূল ভিত্তিটাই এভাবে নড়ে যায়, তখন এরপর কি হতে পারে? এই যে গণেশ উল্টানো, এর ফলে যে একটা ক্ষমতার শূন্যতা তৈরি হয়, তা আসলে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে? ভবিষ্যৎটা সত্যি খুব অনিশ্চিত।